গুণ করার পর কি পাবো? গুণফল পাবো। ঠিক আছে? গুণফল পাবো। আমরা যে সংখ্যাকে গুণ করব তাকে বলা হয় গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করব, যেমন এখানে 4 দিয়ে গুণ করছি, তাকে বলা হয় গুণক। আর গুণ করার পর যে ফলাফল আসবে সেটাকে বলে গুণফল। ঠিক আছে? সেটা হচ্ছে গুণফল। তাহলে গুণক এবং গুণফলের যে সংজ্ঞাটা সেটা জেনে রাখো, যে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক, এবং যে গুণ করার পর যে ফলাফল আসে সেটা হচ্ছে গুণফল। ঠিক আছে? এবং গুণফলের যে সূত্র, গুণফল বের করার বা নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে গুণ্য এবং গুণক আমরা যখন গুণ করব, গুণ্য এবং গুণক আমরা যখন গুণ করব তখন আমরা গুণফল পাবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র এবং প্রাইমারি সূত্র। হ্যাঁ, এরপর হচ্ছে গুণক বের করার সূত্র। গুণক, যখন কোনো প্রশ্নে আমরা গুণক বের করতে বলবে, যেমন ধরো 5 গুণ খালিগড় সমান সমান হচ্ছে 20। হ্যাঁ, এখানে কি বের করতে বলছে? গুণক। তো গুণক বের করার সূত্র হচ্ছে গুণফল ভাগ সুমাইয়া, কি মনে আছে গুণফল সূত্রটা? কি মনে আছে বলো তো? গুণফল ভাগ গুণ্য। ঠিক আছে? গুণক বের করার সূত্রটা হচ্ছে এটা। হ্যাঁ, বুঝতে কথা বলাই না। তারপর 3 নাম্বার যে সূত্রটা সেটা ঠিক হচ্ছে আছে, মানে তোমার গুণ্য। টিচার বলতে গুণ্য বের করার, আমরা যখন গুণ্য বের করতে বলবে, যেমন ধরো খালি ঘর দিল, দেওয়ার পর গুণক দিয়ে দিছে। হ্যাঁ, গুণক দিয়ে দিছে, গুণ্য বের করতে বলছে। খালি ঘরে যে সংখ্যাটা হবে সেটা বের করতে বলছে, এবং গুণক কত দিয়ে দিছে? ধরো 4 দিয়ে দিছে, এবং গুণফল 20 দিয়ে দিছে। তাহলে এখানে কি বের করতে বলছে? এখানে বের করতে বলছে গুণ্য। তাহলে গুণ্য বের করার সূত্রটা কি হবে? গুণফল ভাগ গুণক। ঠিক আছে? তাহলে আমরা গুণ্য বের করার সূত্রটা কি? গুণফল ভাগ গুণক। ঠিক আছে? তাহলে আমরা এভাবে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা যখন গুণফল বের করতে বলবে তখন আমরা এই সূত্র ব্যবহার করে বের করব। আর গুণফলের সহজ পদ্ধতিতে গুণ করার যে পদ্ধতি, যেমন ধরো 999। হ্যাঁ, সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে যখন গুণ করতে বলবে তখন আমরা কিভাবে করব? মাথায় ঢোকাও। সহজ পদ্ধতিতে গুণ, যেমন ধরো 999 গুণ 35। হ্যাঁ, তখন এই গুণটা আমরা কিভাবে করব? যদি বলে সহজ পদ্ধতিতে করতে, তখন আমাদেরকে কি করতে হবে? 999 কে দেখো 10, 100, 1000, 10,000, হ্যাঁ, এই ধরনের সংখ্যার কাছাকাছি নিতে হবে। দেখতে হবে যে এই যে এখানে যেরকম 999 আছে, 999 এর কাছাকাছি কোন সংখ্যাটা আছে? দেখো 1000 আছে। 999 এর সঙ্গে 1 যোগ করলেই আমরা 1000 পাবো। তাহলে আমরা 1000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি 999 হবে না? 1000 থেকে জি স্যার। 1 তোমার বিয়োগ কিন্তু করে কথাবার্তা নেই। তখন 999 হবে। ঠিক আছে? তখন যেহেতু 999 কে ভেঙে আমরা এইভাবে লিখলাম, এখন এই যে গুণ, গলা বসে বলো শোনা। এখানে গুণক আছে 35। তো 35 কে আমরা দুইটার সঙ্গেই গুণ করব। 1000 এর সঙ্গেও 35 গুণ হবে, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন বসবে, একের সঙ্গেও 35 গুণ হবে। জোয়ার জোয়াইরা, কি বুঝতেছো? সহজ পদ্ধতি বলতে আবার একটু দেখিয়ে দেন। আচ্ছা, ধরো সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে যেমন এই 999 কে আমরা 35 দিয়ে কি স্বাভাবিক যে গুণ করি আমরা, ধরো 900, আচ্ছা আমরা একটু উপরে করি। দেখো
9 গুণ 7। হ্যাঁ, এটাকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করব? দেখো, 9কে আমাদেরকে 10, 100, 1000, 10,000 এই সংখ্যাটার কাছাকাছি কি আছে? 9 না? দেখো, এই যে 9 সংখ্যাটা, এটা 10-এর কাছাকাছি না? 9-এর সঙ্গে 1 যোগ করলেই তো 10 হয়, তাই না? জি স্যার। তাহলে আমরা দেখো 10 সমান সমান কি লিখতে পারি না? 10, সরি, 9 সমান সমান আমরা লিখতে পারি না 10 - 1, মানে 10 থেকে 1 বিয়োগ করলে 9 পাবো না? জি স্যার। তাহলে আমরা 10 থেকে 1 বিয়োগ করব। যেহেতু 9 সমান সমান 10 - 1 এখানে লিখবো, এবং এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নের পর গুণক যেটা আসে সেটা বসাই দিব। এই লাইন পর বুঝছো? জি আচ্ছা, তাহলে তাহলে এখন এই যে আমাদের বন্ধনী দেওয়া আছে, এখানে প্রথম বন্ধনীর ভিতরে দুইটা সংখ্যা আছে এবং তারা কি বিয়োগ আকারে আছে। এই যে বিয়োগ আকারে আছে এবং গুণক আছে একটা, কিন্তু এই গুণক 7কে আমরা প্রথম সংখ্যার সঙ্গেও গুণ করব, আবার কি দ্বিতীয় যে সংখ্যা আছে সেটার সঙ্গেও কি 7 গুণ করব। যেমন 10 গুণ 7, প্রথম সংখ্যার সঙ্গে 7 গুণ করলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব, এবং একের সঙ্গেও 7 গুণ করব। বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন 10 থেকে 7 গুণ 10 সমান সমান কত? 70 না? জি 70 না? জি স্যার। আর 7 আর 1 গুণ করলে 7 হয়। দেখো, 70 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত হবে? 63, তাই না? জি জি এখন এখন এইটাকে বলা হইতাছে সহজ পদ্ধতি, কারণ হচ্ছে ধরো আমরা 9-এর সঙ্গে 7 গুণ করলে 63 পাই। হ্যাঁ, কিন্তু এটা এই যে মানে বিয়োগ 10, 10, 100, 1000 দ্বারা গুণ করার ফলে কি এটা সহজে করা যায়। যেমন ধরো 999কে আমরা যদি 35 দিয়ে গুণ করি, 999কে যদি 35 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাকে অনেক বড়, মানে দুইবার গুণ করতে হবে, 5 নং 45। তারপর কি আমরা স্বাভাবিক যে গুণগুলা করি, যেমন ধরো 5 নং 45, হাতে আছে 4, 5 নং 45 আর 4 কত? 49, হাতে আবার 4, 5 নং 45 আর 4 কত? 49, তাই না? আমরা এইভাবে গুণটা করি না, স্বাভাবিক গুণগুলা? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তারপরে একটা অঙ্কের কাজ শেষ, তখন আমরা শূন্য দিই। ঠিক আছে, এরপর 999কে আবার 3 দিয়ে গুণ করি না? জি স্যার। হ্যাঁ, 3 নং 27, হাতে 2, 3 নং 27 আর 2 কত? 29, আবার হাতে 2, 3 নং 27 আর 2 29। দেখো, এইভাবে করার পর কি আমরা যোগফল বসাই, 5, 16, 19, 14, 3। দেখো এটা কত, মানে কত বড় না? দেখো এখানে জি স্যার। কত কিছু মানে দুইটাকেই গুণ করা লাগছে, গুণ করার পর আবার যোগ করা লাগছে, কিন্তু এইখানে দেখো আমরা 999কে আমরা যখন 1000 থেকে 1 বিয়োগ করব তখনই কিন্তু 999 পাবো। এখানে দেখো কি এত বড় গুণ করা লাগছে, খালি 35-এর সঙ্গে 1000-এর গুণ করে দিছি, আর 35-এর সঙ্গে 1 গুণ করে দিছি। গুণ করার পর এখানে কত আসবে? 35,000। আর এখানে আসবে কত? 35। তাহলে 35,000 থেকে 35 বিয়োগ করলেই কি আমরা আনসার পেয়ে যাব না? জি স্যার। দেখবা আসবে ওই একই আনসার আসবে। ওই একই আনসার এইখানে যা আসছে এখানেও তাই আসবে, কিন্তু এইখানে যে আমরা গুণটা করছি সেই গুণটা কিন্তু অনেক বড় হয়েছে। ঠিক আছে, কিন্তু এইখানে দেখো তেমন কোনো গুণই করা লাগছে না। হ্যাঁ, কারণ আমরা 35-এর সঙ্গে 1 গুণ করে সরাসরি 35 লিখে দিছি, আর এখানে 3টা শূন্য আছে, ডান পাশে 3টা শূন্য বসায় দিছি, তাই না? জি স্যার। আর এখানে 1-এর সঙ্গে 35 গুণ করে 35 সমান সমান বিয়োগ করে দিব, দুইটা বিয়োগ করলে 34,965 আসবে। জয়রা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এইভাবে তোমরা আরো অন্যান্য অঙ্কগুলা করবা। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে? জি স্যার।
जी सर। আচ্ছা, 1 মিনিট, আমি স্ক্রিনটা আবার একটু করতেছি। 1 মিনিট থাকো। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার আছে তো না? जी सर। यस আচ্ছা। सर। जी सर। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে তোমাদের কোনো প্রশ্ন আছে যে বুঝো না এরকম কিছু? नो सर। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গুণের অংশটা, আমাদের এই অধ্যায়ে যে গুণের যে অংশটা, সেটা আমরা ধারণা ক্লিয়ার হলাম। এবার আমরা ভাগ প্রক্রিয়া শুরু করব, ঠিক আছে? जी सर। আচ্ছা, ভাগে 4টা জিনিস আছে, হ্যাঁ? ভাগে 4টা অংশ থাকে নর্মালি। কি কি? ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। নাম কি শুনছো? जी सर। यस सर। আচ্ছা, ধরো আমাদের ছোট্ট একটি সংখ্যা নেই, সেটি হচ্ছে 20। হ্যাঁ, 20কে 5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করতে বলছে। তো এই কথাটার মানে কি? হ্যাঁ, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কি সব প্রতিদিনই ভাগের কাজ করি। প্রতিদিনই কিন্তু আমরা ভাগের কাজ করি। যেমন ধরো 20টি চকলেট বা বিস্কিট আনছে, তখন সেটা 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তখন কি আমরা ভাগ জানতে হবে না? না জানলে তো আমরা ভাগ जी করে দিতে দিতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য আমরা 20কে 5 দিয়ে ভাগ করার মানে কি হচ্ছে, ধরো হ্যাঁ, 20 থেকে 5 কয়বার কয়বার বাদ দেওয়া যায় দেখো। 20 থেকে আমরা যদি 5 একবার বাদ দিই তাহলে হবে 15। এই 15 থেকে আবার যদি 5 বাদ দেই সেক্ষেত্রে হবে 10। তাহলে 10 থেকে আবার 5 বাদ দিলে पाँच। 5। 5 থেকে আবার 5 বাদ দিলে 0, তাই না? তাহলে আমরা जी। 20 থেকে 5 কয়বার বাদ দিতে পারলাম? 1, 2, 3, 4, 4বার বাদ দিতে পারলাম না? जी सर। 20 থেকে 5 4বার বাদ দিতে পারলাম। তো এটাই হচ্ছে প্রকৃত ভাগের মূল ভিত্তি, হ্যাঁ? যেমন 20কে 5 দিয়ে ভাগ করা মানে কি, 20 থেকে 5 কয়বার বাদ দেওয়া যায়, ঠিক আছে? 20 থেকে 5 4বার বাদ দেওয়া যায়, এজন্যই কিন্তু আমরা ভাগফল 4 পাই। বুঝছো? আমরা এটা কি বুঝছো কিভাবে কেন 4 হলো? जी जी सर। सर। হ্যাঁ। তো এই যে ভাগটা আমরা করলাম, এইখানে প্রথম যে যাকে আমরা ভাগ করব তাকে বলা হয় ভাজ্য। যে সংখ্যাকে ভাগ করব সেটাকে কি বলে? ভাজ্য। भाज्य। আর যে সংখ্যা দিয়ে ভাগ করব তাকে কি বলে? भाज्य। ভাজক। এবং ভাগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে भागफल। ভাগফল। এবং শেষে যদি কোনো মানে অবশিষ্ট থাকে, ভাগ করার পর যদি কোনো অবশিষ্ট থাকে भागशेष। তাকে বলে ভাগ। এখানে ভাগশেষ 0। এখানে ভাগশেষ কত? 0। কারণ এখানে 5 দিয়ে যখন আমরা 20কে ভাগ করি, 4 5 এ 20, শেষে কিছুই 0 থাকে, সুতরাং এখানে ভাগশেষ হচ্ছে 0। ঠিক আছে? जी सर। এখানে ভাগশেষ হচ্ছে 0।
তো আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে সব ক্ষেত্রে কি ভাগশেষ শূন্য হয়? সব ক্ষেত্রে কি ভাগশেষ শূন্য হয়? যেমন ধরো, না স্যার। সব ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয় না। যেমন ধরো, আমরা যদি 21-কে 5 দিয়ে ভাগ করি, দেখো কত হয়, 4 5 20, ভাগশেষ কত, 1 না? জি স্যার। হ্যাঁ। তো এই জন্য ভাগশেষ সবসময় শূন্য হয় না, আবার কিছু ক্ষেত্রে কি শূন্য হয়। তো ভাগশেষ শূন্য এবং শূন্য হবে কি হবে না তার উপর ভিত্তি করে ভাগকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আরেকটা কি নিঃশেষে বিভাজ্য নয়। ভাগ দুই রকম হবে, হ্যাঁ, একটা হচ্ছে নিঃশেষ বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য বা শুধু বিভাজ্য বলা যাবে। আরেকটা হচ্ছে নিঃশেষ বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য বিভাজ্য, নয়। বিভাজ্য নয়। যেমন ধরো, 20-কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগফল আসবে 5, এখানে নিঃশেষে বিভাজ্য। আর এইখানে 21-কে যখন আমরা 4 দিয়ে ভাগ করতেছি তখন কিন্তু ভাগশেষ থাকতেছে এবং এটা নিঃশেষে বিভাজ্য বিভাজ্য নয়। নয়। ঠিক আছে? জি স্যার। তো নিঃশেষে বিভাজ্য হওয়ার সময় আমরা যে সূত্রগুলো ব্যবহার করব, নিঃশেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, ভাগের ক্ষেত্রে যে সকল অঙ্ক নিঃশেষে বিভাজ্য হবে সেই সকল ক্ষেত্রে সূত্র আমরা যে 3টি সূত্র ব্যবহার করি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। 1 নম্বর সূত্রটা হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। এটা কি জানো তোমরা? জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভাজ্য বের করার সূত্র। ভাজ্য বের করার সূত্র কোনো অঙ্কে, হ্যাঁ। যেমন ধরো, খালি ঘর খালি ঘর সমান দিচ্ছে হচ্ছে 4ই ধরি, ভাগফল আসছে 5, হ্যাঁ। তো এইখানে যে কি বের করতে বলছে বলো তো, এখানে কি বের করতে বলছে? খালি করে ভাজ্য। ভাজ্য বের করতে বলছে। তো এখানে ভাজ্য কত সেটা আমরা কিভাবে বের করব? ভাজ্য কত সেটা কিভাবে বের করব? এই যে সূত্র, ভাজক আর ভাগফল কি করব, গুণ করব। ভাজক এবং ভাগফল কি করব? গুণ করব। গুণ করব। দেখো এখানে ভাজক কত আছে, 4 না? জি স্যার। আর ভাগফল আছে 5, এই দুইটা গুণ করব, গুণ করলে কত আসবে? 20। 45। 20, তাহলে এখানে খালি করে কত হবে? 20। 20। 20। এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যে খালি করে কত হবে, তখন কিন্তু এই সূত্রগুলা আমাদের লাগবে। বুঝছো? জি স্যার। ইয়েস আর স্যার। আর হচ্ছে, যদি আমাদের নিঃশেষে বিভাজ্য নয়, যেগুলার ক্ষেত্রে ভাগশেষ থাকবে, ওই ক্ষেত্রে সূত্রটা হবে কি, ভাজ্য সমান সমান, ওই ক্ষেত্রে ভাজ্য বের করার সূত্র কি হবে? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যেমন এটার উদাহরণ আমি তোমাকে দেই, যে ভাগ খালি ঘর ভাগ দিছে ধরো 4, সমান সমান ভাগফল দিছে 5, এবং ভাগশেষ কত বলছে? ভাগশেষ বলে দিচ্ছে ধরো 1। হ্যাঁ, তখন এইটা এখানে কি বের করতে বলছে? খালি করে কি বের করতে বলছে? খালি করে কি ভাজ্য না? প্রথম যাকে ভাগ করব সেটা তো ভাজ্য, তাই না? জি স্যার। তো এখানেও কি ভাজ্য বের জি করতে স্যার। বলছে। যেহেতু ভাগশেষ আছে তার মানে কি নিঃশেষে বিভাজ্য নয়, ভাগশেষ আছে তার মানে কি নিঃশেষে বিভাজ্য নয়, তখন কিন্তু আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। তখন কিন্তু আবার এই সূত্র বসাইলে হবে না। যেখানে ভাগশেষ থাকবে, নিঃশেষে বিভাজ্য নয়, সেখানে কি এই সূত্র ব্যবহার করবা, মনে থাকবে? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা জি স্যার। এবার আমরা ভাজক বের করার সূত্র শিখব, হ্যাঁ। ভাজক সমান সমান ভাজক সমান সমান ভাজক সমান সমান হবে হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল।
আমাকে যদি প্রশ্নটা এইখানে এরকম মানে আমাকে যদি দেয়, যেমন ধরো ভাজক বের করতে বলছে, 20 ভাগ ভাজক, খালিঘর, খালিঘরটা হচ্ছে ভাজক, এখানে 5 দিচ্ছে। তো এখানে কি বের করতে বলছে বলো তো, ভাজক না जी सर। ভাজক বের করতে বলছে। তখন আমরা কি এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে, এই সূত্র ব্যবহার করব, এই সূত্র ব্যবহার করে আমরা ভাজক কত সেটা বের করতে পারবো, বুঝছো? ভাজক। আর ভাজক আমরা যখন ভাগশেষ থাকবে তখন যে সূত্রটা ব্যবহার করব, ভাজক সমান সমান ভাজ্য, ভাজ্য বিয়োগ ভাগশেষ হবে। এই যে ভাজ্যটা, সেটা থেকে ভাগশেষ যেটা থাকবে অঙ্কে সেটা বিয়োগ করা লাগবে, ঠিক আছে, ভাগ ভাগফল। মানে যখন ভাগশেষ থাকবে কোনো অঙ্কে তখন আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে, ঠিক আগের সূত্রটাই মতোই, শুধু ভাজ্য থেকে ভাগশেষ যেটা থাকবে সেটা বিয়োগ করে তারপর ভাগ ভাগফল লিখতে হবে, বুঝেছো? কোনো প্রশ্ন আছে? नो सर। আচ্ছা, তাহলে আমরা ভাজ্য ভাজক, এবং এবার যদি বলে আমাকে ভাগফল বের করতে, ভাগফল বের করতে বলে তখন আমরা কি সূত্র ব্যবহার করব, ভাগফল বের করতে বলে তখন আমরা কি সূত্র ব্যবহার করব, ভাজ্য, দেখো এটা এই সূত্র খুব সহজ। যখন আমাদেরকে ভাজ্য বের করতে ভাগফল বের করতে বলছে, মানে কি এই যে খালি ঘরটা এইখানে, তাই না, जी सर। আমাকে এখানে ভাগফল বের করতে বলছে। তো আমি ভাগফল যখন বের করতে বলবো তখন তো খুব সহজ, যেটা ভাজ্য আছে ভাগ ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল, শেষ। এটা করলেই আমার কি ভাগশেষ বের হয়ে যাবে, তাই না? जी सर। কিন্তু আমার যখন ভাগশেষ থাকবে, নিঃশেষে বিভাজ্য হবে না, তখন আমরা কিভাবে বের করব, তখন আমরা কিভাবে বের করব, এই যে ভাজ্য কথাটা আছে এইখানে, ভাগফল সমান সমান আগের সূত্রটার মতোই, শুধু ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ করা লাগবে, ভাগশেষটা বিয়োগ করব, বিয়োগ করার পর ভাগ ভাগফল লিখব, ভাগ ভাগফল, বুঝছো? ভাগফল ভাগফল আমরা কিভাবে বের করব, সরি ভাজক, এখানে ভাজক হবে, যেহেতু ভাগফল আমরা বের করতেছি সেহেতু ভাজক দিয়ে আমাকে ভাগ করা লাগবে, বুঝছো? কোন অঙ্কে যদি আমাকে ভাগফল বের করতে বলে এরকম এবং ভাগশেষ থাকে তখন আমাকে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক এই সূত্রটা ব্যবহার করতে হবে, বুঝছো? जी सर। আচ্ছা, আরেকটা জিনিস, ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হবে, ভাগশেষ সব সময়, এই যে কোনো অঙ্কে আমরা যখন ভাগশেষ বের করি, হ্যাঁ, যেমন ধরো 4কে আমরা ভাগ করি, 21কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 21কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 5 20, ভাগশেষ কত, 1, তাই না? यस सर। এই যে ভাগশেষ, আমরা যত অঙ্কই করব এই যে ভাগশেষ থাকবে, এটা কি সারা সব সময়ই কি হবে, এই যে ভাগশেষ, এটা যত অঙ্কই করবা ভাগশেষ সব সময় কি ভাজক, এটা কি ভাজক না, যে সংখ্যা দিয়ে ভাগ করি তাকে কি ভাজক বলে না, यस सर। এই ভাজকের চেয়ে ছোট হবে, এটা, এই সম্পর্কটা তোমাদের আসে, হ্যাঁ, এই সম্পর্কটা পরীক্ষায় আসে, যে আমরা যখন অঙ্ক করব, আমরা এবং ভাগ ভাগ বের করব, ভাগশেষ যখন বের হবে এটা চিরদিনই কি ভাজকের চেয়ে ছোট হবে। এই যে ভাজক দেখো, এখানে 1 আছে, 1 4-এর চেয়ে ছোট না, 1 4-এর চেয়ে ছোট না, जी सर। जी তো सर। এইটাই, যে আমরা যত অঙ্কই করব ভাগের, সব ক্ষেত্রে কি এই ভাগশেষটা অবশ্যই ভাজকের চেয়ে ছোট হইতে হবে, এটা হচ্ছে চিরন্তন নিয়ম, ঠিক আছে? जी এই, सर। এবং এটাকে কিন্তু ভাজক এবং ভাগশেষের মধ্যে যে সম্পর্ক সেটাও বলা হয়, ভাজক এবং ভাগশেষের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান, তখন কিন্তু তোমাকে এইটা বলতে হবে যে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, বুঝছো? जी सर। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ হিসেবে আমরা কয়েকটা এখন ভাগের অঙ্ক করব। এটা কি তোমরা একটু তুলছো?
जी सर तुरंत সূত্রগুলো, হ্যাঁ সূত্রগুলো একটু নোট রাখো, কারণ হচ্ছে যে এগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, এবং তোমাদের শীটেও এই সূত্রগুলা দেওয়া আছে, এই সূত্রগুলা মুখস্থ করে ফেলবা। जी सर এখন আমরা ভাগ শিখবো। হ্যাঁ, আমরা ভাগ আগেও শিখে এসেছি, এবার বড় বড় কিছু ভাগ আছে, সেই ভাগগুলা করব। যেমন 69, 7, 3, 8। হ্যাঁ, ধরো আগে তোমরা কি ভাগ শিখছো, যেমন 4 কে 20 দিয়ে ভাগ করলে আমরা এইভাবে ভাগ শিখছি, তাই না? 3, 4 এইভাবে শিখছি না, যে 4 5 जी 20 এইভাবে শিখে আসছো না? जी এখন দেখো আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিক পদ্ধতিতে শিখবো। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে হয় কিভাবে, সেই 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 পদ্ধতিটা আমরা শিখবো। আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয়। হুম। দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক না ভাজকে? जी Yes, सर ভাজকে 3টা অঙ্ক আছে। হ্যাঁ, তো আমাকে এই যে 3টা অঙ্ক আছে, আমাকে দেখতে হবে এখানেও 3টা অঙ্ক আমাকে প্রথমে নিতে হবে। হ্যাঁ, ভাগ করার ক্ষেত্রে এটা আমাকে খুব প্রথমেই খেয়াল করতে হবে যে ভাজকে কয়টা অঙ্ক আছে। হ্যাঁ, এরপর ভাজ্যে কয়টা অঙ্ক আছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমরা যে 3টা অঙ্ক, এখানেও ভাজকে 3টা অঙ্ক আছে, ভাজ্যের মধ্যেও 3টা অঙ্ক আমরা প্রথম নিয়ে চেষ্টা করব যে ভাগ করা যায় কিনা। এটা হচ্ছে আমাকে প্রথমে ট্রাই করতে হবে। হ্যাঁ, যে ভাজ্য এবং ভাজকের প্রথম, এখানে 3টা, এখানে যদি 2টা থাকতো আমি এখানে 2টা বিবেচনা করতাম প্রথম। হ্যাঁ, যে আগে দেখবো যে এখানে 2টা থাকলে এখানে 2টা নিয়ে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ শুরু করব। এরপর আমরা কি করব, এইভাবে একটা খাড়া টান দিবা। হ্যাঁ, যেহেতু 697 245-এর চেয়ে বড় না, 697 245-এর চেয়ে বড় না, ভাজকের চেয়ে বড় না, sir. जी सर বড় হইলে কি ভাগ করা যাবে না? Yes, এটা sir. বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সুতরাং আমরা ভাগ কি করব, এখানে করতে পারবো। ঠিক আছে, এখানে করতে পারবো। তাহলে এখানে আমি কত বসাবো দেখো, 245কে আমরা যদি একবার গুণ করি তাহলে অনেক ছোট হয়ে যায়, যদি দুইবার গুণ করি তাহলে কিন্তু কাছাকাছি হয়, 697-এর সমান, অথবা এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে 245কে গুণ করে যেন 697-এর সমান অথবা কাছাকাছি যায়। তো আমরা দেখি 2 দিয়ে যদি গুণ করি। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে ভাগের যে নিয়মটা, আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিন্তু এই যে আগে যেভাবে শিখছি সেইভাবে ভাগ চিহ্ন দিব না, এইভাবে চিহ্নটা দিব না। আমরা কি করব, এই যে বাম পাশে যে ভাগ চিহ্নটা দিচ্ছি সেইটাকে এইভাবে ডান পাশে বৃদ্ধি করব। বুঝছো কিভাবে টানটা দিব? Yes, sir. जी सर এভাবে টান দিব, এবং এইখানে খাড়া টান দিব। ঠিক আছে, যেটুকু আমরা ভাগ শুরু করব প্রথম, সেই পর্যন্ত সেইখানে আমরা একটা খাড়া দাগ দিব। ঠিক আছে, খাড়া দাগ দাগ দিব। এখন 245কে আমরা যদি 2 দিয়ে গুণ করি কত আসে? 5 দুগুণে 10, হাতে কত? 1, 4 দুগুণে 8 আর 1 9, 2 দুগুণে 4, 490। 3 দিয়ে গুণ করলে আবার 697-এর চেয়ে বড় হয়ে যায়। তোমরা দেখো 3 দিয়ে গুণ করে, 3 দিয়ে কিন্তু গুণ করা যাবে না, কারণ এইটার চেয়ে বড় হলে হয়ে যায়। 3 5 15, হাতে কত? 1, 3 4 12 আর 1 3, 13, আর 3 দুগুণে 6 আর 1 দেখো 735 আসছে। 697-এর চেয়ে বড় না 735? Yes, sir. जी তাহলে তো নেওয়া যাবে না। নেওয়া যাবে 700 3 বার? Sir. सर নেওয়া যাবে না। জয়রা কি বুঝতেছো না? জয়রা কথা কি বোঝা যাচ্ছে? जी सर আচ্ছা, বুঝলে রিপ্লাই দিবা যে বুঝতেছি, না বুঝলে বলবা যে এখানে বুঝতেছি না। ঠিক আছে, তো এখানে যেহেতু 735 3 বার নিলে 735 বড় হয়ে যায়, তাহলে 735 নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, 2 বার নিব, 2 বার নিলে 490 আসে। তাহলে এবার আমরা কি করব,
বিয়োগ করব। এবার আমরা কি করব? এবার আমরা বিয়োগ করব। আচ্ছা, বিয়োগ করলে কত আসে? 7, 0, আর এখানে আসে 2। ঠিক আছে, তাহলে 207 আসে। ঠিক আছে, 207 আসে। এরপর কি করতে হবে? এরপর কি আমরা একটা অঙ্ক নামাই না? কারণ যখন আমার এই যে বাম পাশে একবার ভাগের কাজ গুণের কাজ শেষ হয়ে আমরা গুণফল বসায় বিয়োগ করব, তখন কি, তখন নিয়মটা কি, একটা অঙ্ক নামাইতে হবে ডান পাশে, তাই না? जी सर। Yes, sir. হ্যাঁ, নামাবো। এবার আমাদের দেখতে হবে যে 2073-এর কাছা সমান অথবা কাছাকাছি যাওয়া যায় 245-কে কতবার গুণ করা লাগবে। 245-কে কতবার গুণ করলে 2073-এর সমান অথবা কাছাকাছি হবে। তো আমরা দেখি কত দিয়ে যায়। আমরা আগে এক দিয়ে কত, এক দিয়ে এক দিয়ে করলে তো হবে না, এক দিয়ে করলে তো 245 অনেক ছোট, 2073-এর চেয়ে অনেক ছোট। অনেক 50 ছোট না? सर। একবার নিলে Yes, হবে। sir. 245-কে আমরা দেখি 6বার নিয়ে কত আসে। 6বার গুণ করলে কত হয়? 5 6 30, হাতে 3, 6 4 6 24, আর 3 কত? 27, 2 হাতের 2, 6 দুগুণে 12, 14। না, তাও অনেক ছোট। 2073 তো আরো বড়। আমরা আর 7বার নিয়ে দেখি। 245 গুণ 7, 5 সাথে 35, 3 4 সাথে 28, 29 30 31, হাতে 3, 7 দুগুণে 14, আর 3 কত? 17। তাও ছোট। দেখি আরো বড় নেওয়া যায় কিনা। 200 245 গুণ 8, 8বার গুণ করে দেখি। আর 5 8 40, হাতে 4, 4 8 32, আর 4 কত? 36, হাতে 3, 8 দুগুণে 16, আর 3 19। দেখো এইবার কিন্তু 2073-এর কাছাকাছি গেছে, তাই না? 2073-এর কাছাকাছি না? जी Yes, सर। sir. হ্যাঁ, তাহলে আমরা 8বার নিব। 9বার নিলে আবার বেশি হয়ে যাবে, 2073-এর চেয়ে বড় হয়ে যাবে। 9বার নেওয়া যাবে না, 8বারই নিব। 1960। এবার আমরা আবার বিয়োগ করব। এবার আমরা কি করব? আবার বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে? 3 1 1। ঠিক আছে, 113। এখন দেখো, পরের আরেকটা অঙ্ক আছে, ওই অঙ্কটাও নামাইতে হবে। আমরা এই যে পরের অঙ্কগুলো কিন্তু এরকম পাশাপাশি ভাগফলে বসাবো। 8 বসাইছি, 8 দিয়ে গুণ করছি, এই জন্য 8 বসাইছি। এরপরে একটা অঙ্ক আছে 8, ওইটা নামাবো। এবার দেখো ভাগ করা যায় কি, কত দিয়ে ভাগ করা যায়? 1138-এর সমান অথবা কাছাকাছি যাবে 245-কে কতবার গুণ করতে হবে? 245-কে 3বার গুণ করছিলাম কি? না, 3বার করি নাই। 3বার গুণ করলে কত হয় দেখি। 245-কে 3 5 15, হাতে 1, 3 4 12, আর 1 13, 3 দুগুণে 6, আর 1 7, 735। না, অনেক ছোট, আরো বড় নিতে হবে। 245 গুণ 4, 4 5 20, হাতে 2, 4 4 16, আর 2 18, হাতে কত? 1, 4 দুগুণে 8, আর 1 9, 980। এবার কিন্তু একটু কাছাকাছি মনে হচ্ছে। আচ্ছা, 45-কে আবার গুণ করে দেখি 5 দিয়ে। 245-কে আবার 5 দিয়ে গুণ করি দেখি। 5 5 25, হাতে 2, 4 5 20, আর 2 হচ্ছে 22, হাতে 2, 5 দুগুণে 10, আর 2 12, 1200। না, এবার বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে না? जी सर। 1138-এর চেয়ে বড় হয়ে গেছে। 5বার নেওয়া যাবে না, 4বার নেওয়া যাবে। 980, 980। তাহলে আমরা এখন কতবার নিব? এ ভাগফলে কত বসাবো? 4। 4। 4, 4 দিয়ে 245-কে গুণ করলে কত আসে? 980। ঠিক আছে, 980। 980। এবার বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে? 8 5, 5 আসে, আর হচ্ছে 1 1 158, 158। তাহলে আমাদের কিন্তু ভাগের কাজ শেষ, কারণ হচ্ছে আর কিন্তু কোনো অঙ্ক নাই নামানোর মতো। আর কোনো অঙ্ক আছে কি? नो सर। নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেহেতু আর কোনো অঙ্ক নাই, এবং 245-এর চেয়ে ভাগশেষ ছোট না, একটু আগে আমরা শিখে আসছি যে ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। এখানে কি কথাটা সত্যি না? ছোট আছে না? जी सर। Yes, sir. হ্যাঁ, তাহলে
আমাদের আনসার কিভাবে লিখবো? আনসার লিখবো ভাগফল কত আসছে, 284, এবং ভাগশেষ, এবং ভাগশেষ আছে সেটা কিন্তু বলে দিতে হবে, এবং ভাগশেষ আমি নিচে লিখলাম, তোমরা পাশাপাশি লিখবা, ঠিক আছে? ভাগশেষ কত? 158, ঠিক আছে? এবার এরকম এভাবে ভাগ করতে পারবা না? জি স্যার। আচ্ছা, এবার আমরা আর একটু বড়, আর একটু ভিন্ন রকম ভাগ শিখি। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবা যে আরো দ্রুত করতে পারবা, ঠিক আছে? 38,500, 38,500-কে ভাগ করতে বলছে কত দিয়ে? 687, 687। আচ্ছা, আমরা চিহ্নটা কি উপরের দিকে ডান পাশে দিব। এবার কিন্তু আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতেছি, হ্যাঁ, এখন কিন্তু ক্লাস 5-এ, আর আমরা কি ওই পুরাতন পদ্ধতিতে ভাগ করব না। তাহলে এইখানে দেখো, আমরা আগে কি করছিলাম? আগে কি করছিলাম দেখো, তিনটা অঙ্ক নিছিলাম, তাই না? ভাজ স্যার। ভাজকে ভাজকে 1, 2, 3টা অঙ্ক আছে। তো ভাজ্যও 3টা অঙ্ক প্রথম নিয়ে আমরা শুরু করছিলাম, হ্যাঁ, প্রথম পদ্ধতিতে। তো এখন এই যে 385, 687-র চেয়ে অনেক ছোট না? জি স্যার। তো ছোট হইলে কিন্তু হবে না, ছোট সংখ্যাকে আমরা কি জানি, ভাগ করা যায় না। চাই ছোট না। সংখ্যা কি বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? তো ভাগ করা না গেলে তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে সংখ্যাটা আর একটু বড় করতে হবে, তাই না? বড় করতে হবে। জি স্যার। আরেকটা অঙ্ক আমরা নিব, 385-র সঙ্গে আরেকটা অঙ্ক নিব, তাহলে কত হবে? 3,850, তাই না? জি স্যার। 3,850। এবার কিন্তু বড়, এবার কিন্তু 687-র চেয়ে 3,850 বড় না? জি স্যার। বড়। তাহলে আমরা কি করব? এবার ভাগ করব, এবার যে ভাগ যাবে, কারণ বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, ভাগ করা যায়। এ- এখন আমরা দেখি কত দিয়ে ভাগ করা যায়। 687-কে আমরা প্রথমে 3 দিয়ে, 3 × 6 = 18। আচ্ছা, দেখি 3 দিয়ে যায় কিনা। 3 × 7 = 21, হাতে 2, 3 × 8 = 24, আর 2 কত? 26, ঠিক আছে, হাতে 2, 3 × 6 = 18, 19, 20, 2061 না, ছোট। আবার একটু দেখি 4 দিয়ে যে যায় কিনা। 4 দিয়ে 687 আর 4 কত হয়? 4 × 7 = 28, হাতে 2, 4 × 8 = 32, আর 2 কত? 34, হাতে 3, 6 4 × 24, আর 3 কত? 27। এবার কিন্তু কাছাকাছি গেছে, কিন্তু তাও দেখি। 5 বার দিলে কত হয়? 687, 5, 5 × 7 = 35, হাতে 3, 5 × 8 = 40, আর 3 = 43, আর 5 × 6 = 30, আর 4 = 34। হ্যাঁ, এবার কাছাকাছি গেছে, মোটামুটি কাছাকাছি গেছে। 637-কে যদি আমরা 5 বার দেই, তাহলে কিন্তু কাছাকাছি যায়, 3,850-এর কাছাকাছি গেছে, 3,435। তাহলে আমরা 5 কোথায় বসাবো বলতো? এই যে 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 কোথায় বসাবো ভাগফলে? এই যে খাড়া যে টান দিছি, আমাদের যেটুকু সংখ্যা নিছি, ঠিক সেই সংখ্যার শেষের অঙ্কের উপরে বসাইতে হবে। এটা কিন্তু ভুল করা যাবে না, এটা ভুল করা যাবে না, এটা ভুল করলে কিন্তু 0 দিবে। যেইখানে আমাদের যেটুকু সংখ্যা নিয়ে কাজ শুরু করছি, ঠিক সেই সংখ্যার উপরেই আমরা কত দিয়ে গুণ করছি সেটা বসাইতে হবে। বুঝছো কিনা বলো? জি স্যার। ইয়েস স্যার। জয়রা, বুঝে গেল? জয়রা, বুঝছো কি কোথায় আমরা বসাবো সংখ্যাটা? ভাগফলের সংখ্যাটা কোথায় বসাবো? আচ্ছা, আশা করি বুঝছো। কারণ হচ্ছে আমাদের যেটুকু সংখ্যা নিয়ে কাজ শুরু করব,
ভাগের কাজ, প্রথম কাজ শুরু করব, সেই সংখ্যাটার সবার শেষের যে অঙ্কটা আছে সেই অঙ্কের উপরে বসাবো। এবং এটা বসানোর সুবিধার্থে আমরা একটু খাড়া দাগ দিয়ে নিছি, হ্যাঁ। এটা প্রথম প্রথম তোমরা দিয়ে নিবা, কিন্তু যখন পরীক্ষার খাতায় করবা তখন কিন্তু এই খাড়া দাগটা পেন্সিল দিয়ে টান দিবা, এবং পরীক্ষার অঙ্ক শেষ হইলে পেন্সিল দিয়ে মুছে দিবা। এটা বোঝার জন্য আমি দাগটা দিয়ে দিছি, যে আমরা কতটুকু অঙ্ক নিয়ে কাজ শুরু করছি, এই জন্য এটা খাড়া দাগ দিয়ে নিছি। বুঝছো? ওকে স্যার। পরীক্ষায় কিন্তু আবার এই খাড়া দাগটা দিও না, দিলেও পেন্সিল দিয়ে দিবা, অঙ্ক শেষ হইলে পেন্সিল দিয়ে মুছে, রাবার দিয়ে মুছে দিবা। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 687 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত পাইছিলাম? 3435। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করলে কত আসে? 5 4 1, হ্যাঁ, আর এখানে 4, হ্যাঁ 415। এবারও কি, এই যে ভাগশেষ আসছে সেটা কিন্তু 687-র চেয়ে ছোট। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কখনো যদি বড় চলে আসে তাহলে বুঝতে হবে তোমার অঙ্কটা হয় নাই। এই যে আমরা 5 দিয়ে গুণ করছি, তাহলে আরো বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই জি কখনো স্যার। কখনো যদি ভাগশেষ ভাজকের চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু তোমার অঙ্কটা ভুল হইতেছে, তখন তুমি ধরতে পারবা। তখন কি করবা, আবার আবার গুণ করে দেখবা যে হয়তো বা 687-কে আমরা 5 দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করা লাগতে পারে, তখন কিন্তু ভাগশেষ আবার ছোট আসবে। ঠিক আছে, এটা একটা অঙ্ক ভুল হচ্ছে কিনা তোমার বুঝার একটা মানে বুঝতে পারবা। আর যদি ছোট থাকে তাহলে বুঝবা যে নর্মালি ভুল হচ্ছে না তোমার অঙ্কটা। এরপর কি, আমরা যখন বিয়োগ ভাগশেষ পাবো তখন তো যেহেতু আরেকটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা নামাবো, আরেকটা অঙ্ক আছে সেটা নামাইতে হবে যখন আমাদের প্রথম কাজটা শেষ, দ্বিতীয় কাজ শুরু করতেছি। তো এখন কত দিয়ে ভাগ যায়? এখন কত দিয়ে ভাগ যায় আমরা দেখি। আমরা 5 দিয়ে যদি ভাগ, যেহেতু 5 দিয়ে করছি, 5 দিয়ে আগে ভাগ করছি, কত আসছিল? 3435। তাহলে অবশ্যই 5-এর চেয়ে বড় সংখ্যা নিতে হবে। বড় সংখ্যা নিতে হবে, যেহেতু 38,500, 3850-এর চেয়ে কি 4150 বড় সংখ্যা, তাহলে 5 দিয়ে হবে না, 6 দিয়ে দেখি যায় যায় কিনা। 687 গুণ 6, 6 দিয়ে গুণ করলে কত আসে? 6 7 42, হাতে 4, 6 8 48, আর 4 হচ্ছে কত? 49 50 51 52, 52 হাতে 5, 6 6 36, আর 5 কত? 41, 41। দেখো এবার কিন্তু কাছাকাছি, অনেক কাছাকাছি গেছে। আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 4122, তাই না? জি স্যার। তাহলে এবার বিয়োগ ভাগশেষ করি, বের করি। 8, এখানে 3 2, হ্যাঁ। তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ। যে আমরা লিখব উত্তর, কত লিখব? উত্তরটা তোমরা লিখে দিও, আমি আর লিখলাম না। লিখে দিও যে ভাগফল 56 ভাগশেষ 28। বুঝছো? ওকে স্যার। Yes, স্যার। তাহলে এভাবে তোমরা দেখো, এরকম অনেক অঙ্ক তোমাদের অনুশীলনীতে আছে। কত নম্বর পৃষ্ঠা একটু দেখে নেই। উম, তোমাদের বইয়ে দেখো এই ধরনের অঙ্ক আছে, 16 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 16 নম্বর পৃষ্ঠা। 16 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ, 3 নং, 3 নং পাইছ? সরি, 15 নম্বর পৃষ্ঠা, 3 নং। জি স্যার। এগুলা হোমওয়ার্ক, এগুলো করবা, হ্যাঁ। এগুলা ভাগ এই নিয়মে করবা। আর আমরা সহজ পদ্ধতিতে ভাগ, 6 নং, 6 নং এর যে নিয়মটা সেটা শিখবো এখন। সহজ পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয়। স্যার 15 নম্বর পৃষ্ঠা 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, 15 নং পৃষ্ঠার 3 নাম্বার। ভাগ করি, ভাগ করি, পাইছো? জি স্যার, সবগুলাই। হ্যাঁ, সবগুলাই প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। 3 নং, এখন আমরা এই যে 6 নং এর যে নিয়মটা সেটা শিখবো। সহজ পদ্ধতিতে গুণ, সরি, সহজ পদ্ধতিতে গুণ এটা তো আগেই শিখছি। সহজ পদ্ধতিতে ভাগ, সহজ পদ্ধতিতে ভাগ শিখবো। সহজ পদ্ধতিতে গুণ এটা আমরা আগে শিখছি না? 5 নং জি স্যার। আগে শিখছি, এবার 6 নং শিখবো। নাহিয়ান, বই চেঞ্জ হয়েছে, তুমি নতুন বই নিছ? নাহিয়ান, নো স্যার। নতুন বই দেয় নাই তোমাদের ওখানে এখনো? স্যার দিবে। আচ্ছা, বইটা পিডিএফ ডাউনলোড করে নিও, হ্যাঁ। ওকে স্যার। পিডিএফ অনলাইন থেকে ডাউনলোড করে নিও। কিছুটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। ওকে স্যার। হ্যাঁ, নতুন বই থেকে অঙ্কগুলা করবা।
এবার আমরা সহজ পদ্ধতিতে ভাগ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। সহজ পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয়, যেমন ধরো ৩,৮৭২কে ভাগ করতে বলে যদি ১০ দিয়ে যদি ভাগ করতে বলে, তখন আমরা এই ভাগটা কিভাবে করব, এই ভাগটা আমরা কিভাবে করব সেটা খেয়াল রাখতে হবে। এটা ভাগ করার যেমন ধরো যে সকল অঙ্কে ১০ ভাজক, যে সকল অঙ্কে ভাজক ১০, ১০০, ১,০০০, ১০,০০০ এরকম থাকবে, সে সকল অঙ্কের ভাগগুলা আমরা সহজ পদ্ধতিতে করব। এটা কিন্তু অনেক সহজ। তো সেটা কিভাবে, যেমন ধরো এখানে শূন্য কয়টা আছে, একটা। একটা আছে। তো এখানেও কি একটা অঙ্ক এরকম দাগ দিবা, দাগ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে, বাকি যে অংশটুকু থাকবে সেটাকে এরকম বৃত্ত চিহ্ন, বৃত্তাকার দিবা, বৃত্ত আঁকবা আর কি, বুঝছো? ওকে স্যার। ঠিক আছে। তো এইটাই হবে কি, এই যে এটাই হবে আমাদের ভাগফল। আমরা যেটুক বৃত্ত দিব সেটা হবে ভাগফল, যেটুক বৃত্ত করব সেটা হবে কি ভাগফল। এবং বৃত্ত ছাড়া যে অংশটা থাকবে, এই যে টান দিলাম, সেটা কি হবে ভাগশেষ। এটা কিন্তু খেয়াল রাখবা, এটা হচ্ছে সহজ পদ্ধতিতে, দেখো খুব সহজেই করে ফেললাম, ভাগফল এবং ভাগশেষ খুব সহজেই করে ফেললাম, বুঝছো? এটা কি ভাগ করা লাগছে আমার? আমরা কি এইভাবে ভাগ করছি? ১০ দিয়ে No, sir. তিন ও হাজার আটশো স্যার। বাহাত্তরকে ভাগ করি নাই। তো এটা ভাগ ছাড়াই আমরা আনসার বলে দিচ্ছি, তাই না? তো এই পদ্ধতিটা ফলো করে, এখন যদি বলতো ৩,৮৭২ ভাগ ১০০, তাহলে কি করতা, এই যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা দাগ দিবা, হ্যাঁ, ডান দিক থেকে দাগ দিবা, ভাজ্যের ডান দিক থেকে যে কয়টা শূন্য থাকবে এখানেও দাগ দিবা, দাগ দেওয়ার পর বাকি যে অংশটা থাকবে সেটা হবে কি ভাগফল। ফল। আর এই যে যেটুক দাগ দেওয়া, টান দেওয়া থাকবে সেটা হবে কি ভাগশেষ। এটা একটা সহজ টেকনিক, অনেক সময় অনেকগুলো অঙ্ক দিলে তখন শর্টকাটে করে ফেলতে পারবা, এমসিকিউ দিল তখন এইভাবে করে ফেলতে পারবা। ঠিক আছে। দেখো জি তোমাদের স্যার। বইয়েও কিন্তু এরকম অঙ্ক দেওয়া আছে। এই কত নাম্বার যেন দেখলাম, ৬ নাম্বার, হ্যাঁ ৬ নাম্বার দেওয়া আছে, ৬ নাম্বার দেওয়া আছে। ৬ নম্বর। হ্যাঁ, পৃষ্ঠা হচ্ছে ১৬, নতুন বইয়ে, নতুন বইয়ে জি স্যার আছে। ১৬, ঠিক আছে। জি স্যার। হুম। স্যার ৬ নম্বর যেটা দেওয়া আছে সেটা কি হোমওয়ার্ক নাকি এমনি হ্যাঁ, বললেন? এগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো তো শিখেই গেলা, এগুলো তো শিখেই গেলা কিভাবে সহজ পদ্ধতিতে ভাগ করতে হয়। শিখ আমরা বুঝছো না, যে আগে টান দিবা, যে কয়টা শূন্য থাকবে সে কয়টা কি দিবা, টান দিব। সেই কয়টা এই যে ডান পাশে ভাজ্যের কি করবা, টান দিবা, ঠিক আছে। বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলা কি বৃত্ত মানে গোলাকার গুল্ল চিহ্ন গোলাকার চিহ্ন দিবা, বুঝছো? এই যে বৃত্তাকার বা গোলাকার চিহ্ন দিবা, ঠিক আছে। এই গোলাকার যেটা থাকবে সেটাই ভাগফল, এবং যেটা গোলাকার ছাড়া থাকবে সেটাই কি ভাগশেষ হবে। বের ওকে করতে স্যার। পারবা না? Okay, sir. পারবো। হুম। এইভাবে বাকিগুলা সেম একইভাবে করবা। তাহলে আমরা আজকে যে দুইটা নিয়ম শিখলাম, এই নিয়মের যে অঙ্কগুলা সেগুলা করবা। তো আমাদের আমরা যে দুইটা নিয়ম শিখলাম, এছাড়া পরবর্তীতে আমরা কি কথার অঙ্ক কিছু বাকি আছে সেগুলা নেক্সট ক্লাসে করব। আর ৭ নং পারবা না?
7 নং আগামী ক্লাসে করে দিব। 7 নং পারবা? না স্যার, একটু বুঝাতে হবে এটা। আচ্ছা, এইটা আগামী ক্লাসে করে দিব, আগামী ক্লাসে করে দিব। তো তোমরা আগামী ক্লাসে হোমওয়ার্ক করবা হচ্ছে 6 নং এবং 7 নং, সরি 6 নং আর কত, তিন 3 নং। নং 3 নং এবং 6 নং, হ্যাঁ। এছাড়া আমরা আগে কিন্তু গুণ শিখছি, গুণের অঙ্কগুলা যারা করো নাই সেগুলাও করবা, হ্যাঁ। যারা গুণের অঙ্কগুলা মানে গত ক্লাসে ছিল না, তারা গুণের অঙ্কগুলাও করবা, হ্যাঁ। জয়রা, আশা করি তুমি গুণ পারো, যদি কোনো সমস্যা হয় সেটা জানাবা। তবে হোমওয়ার্ক থাকবে হচ্ছে গুণ সহ, যারা গুণ করো নাই আগে, যারা গুণ করো নাই সেগুলো সহ থাকবে 2, 3, 4, 2, 3, 4, 5, 6, 5, 6, 2, 3, 4, 5, 6 নং, ঠিক আছে। স্যার, আমি ছিলাম, আমি কি করব নাকি না? তুমি যদি করে থাকো তাহলে আর লাগবে না, আর যদি না করে থাকো, হ্যাঁ, সেগুলা যারা করো নাই তারা পাঠিয়ে দিবা, হ্যাঁ। তারা হোমওয়ার্ক করে পাঠাবা। বলে হোমওয়ার্কটা একটু লিখে নাও। 15 ও 16 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, পৃষ্ঠা 15 এবং 16 এর 2, 3, 4, 5 ও 6 নং। বুঝছো কি সবাই কত হোমওয়ার্ক কোনগুলা? Yes, sir. আচ্ছা, তাহলে আজকে আমরা গণিত এই পর্যন্ত, বাকি অঙ্ক, বাকি নিয়মগুলো আমরা আগামী দিন শিখবো। আর বিজ্ঞানের বিষয়টা, হ্যাঁ, বিজ্ঞান বই কি পাইছো সবাই? জি বাকিরা? স্যার, পেয়েছি। আচ্ছা, তাহলে যদি পেয়ে থাকো তাহলে আমাদের প্রথম অধ্যায়টা কি ছিল? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় জীবের আবাসস্থল। জীবের আবাসস্থল পড়েছো কি? বাসায় রিডিং পড়ছো? জি স্যার। আচ্ছা, কোনো কিছু বুঝো নাই এরকম কিছু আছে? না স্যার। আচ্ছা, দেখো এইখানে আমাদের অধ্যায়ে যে আলোচনাটা করা হয়েছে এগুলা মোটামুটি সহজ আছে। আগামী ক্লাসে একটু আমি বিস্তারিত তবু বুঝিয়ে দিব, হ্যাঁ, বুঝিয়ে দিব বিস্তারিত, যে যে আহ, আমাদের যে জীবজগৎ আছে, হ্যাঁ, মানে যাদের জীবন আছে, তারা কোথায় বসবাস করে, তারা সেই বিষয় নিয়ে কি আমাদের এই অধ্যায়ে আলোচনা, তাই না? জি স্যার। যত জীব, উদ্ভিদ, হ্যাঁ, উদ্ভিদ প্রাণী এরাই কি জীব, তাই না? উদ্ভিদ এবং প্রাণী, এই আমাদের পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী তারা কোথায় বসবাস করে, আবাসস্থল মানে কি, তারা কোথায় বসবাস করে, কে কোথায় বসবাস করে। আমাদের পৃথিবীটা অনেক বড়, তাই না? জি স্যার। পৃথিবীটা অনেক বড়। তো এই যেমন ধরো আমাদের বাংলাদেশের যে পরিবেশ, সেটা কি আবার ধরো আমেরিকা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানি, হ্যাঁ, ওইসব দেশে গেলে কিন্তু এখন আর এই পরিবেশ নাই। ধরো আমাদের এখানে এখন শীতকাল, ওদের ওইখানে এখন গ্রীষ্মকাল, হ্যাঁ। এবং হুম, ওদের ওইখানে, আমাদের ওইখানে যেরকম গাছপালা বেশি, ওদের ওইখানে কিন্তু অত গাছপালা কম। যেমন সৌদি আরবে কি এখন, সৌদি আরবে তেমন কোনো গাছপালা নেই, শুধু খেজুর গাছ আর কি ওই ক্যাকটাস জাতীয় গাছ ওদের দেশে জন্মায়, ঠিক আছে। তো এই যে আমাদের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে, এই বিষয়টা নিয়েই তোমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। যেমন ধরো একটু বলি, যে সেটা হচ্ছে যে আমাদের ডাঙায়, ডাঙায় বলতে কি আমাদের যে মাটিতে, হ্যাঁ, মাটিতে বসবাস করে যে সকল প্রাণী, হ্যাঁ, মাটিতে, যেমন কিছু প্রাণী সমুদ্রে বসবাস করে, পানিতে বসবাস করে, তাদেরকে বলা হয় জলজ। আর যারা স্থলে, মাটিতে বা যে ভূমিতে বসবাস করে, এরা হচ্ছে স্থলজ। স্থলজ, এই বিষয়গুলা আমি আগামী ক্লাসে তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব। এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট লাইনগুলা দাগানো আছে, হ্যাঁ। তোমরা এগুলা বাসায় একটু দাগিয়ে নিবা। আমি ফাইলটা দিয়ে দিব, ফাইলটা দেখে দেখে
দাগিয়ে নিবা, এগুলা থেকে তোমাদের ছোট প্রশ্ন, হ্যাঁ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, খাস শূন্যস্থান পূরণ, এগুলো আসবে। হ্যাঁ, এগুলো একটু দাগিয়ে নিবা, মার্ক করা আছে, তোমরাও মার্ক করে ওকে স্যার। সম্পূর্ণটা লাইন, সম্পূর্ণ অধ্যায়টা শেষ করবা। আর আমি কিছু কিছু বিষয় আমি যেটা তোমরা আগে একবার রিডিং পড়বা, বুঝতেছো না এরকম লাইনগুলা একটু দাগিয়ে রাখবা। হ্যাঁ, তখন ওইটা আরেকটু ক্লাসে আমরা বুঝিয়ে দিব, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট বিষয়গুলা, টপিকগুলো আমরা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকের হোমওয়ার্ক থাকলো যে সম্পূর্ণটা রিডিং পড়বা, রিডিং পড়ার পর কোনো কিছু প্রশ্ন থাকলে সেগুলা নোট করবা এবং আগামী ক্লাসে সেগুলা উত্থাপন করবা, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে